আমি সাঁতার জানি না তমা। এখান থেকে লাফ দিলে জাস্ট ডুবে মরা ছাড়া আর কোনো গতি নেই আমার। তমা তখনও তিতিরের হাতে কবজি চেপে ধরে আছে, শ্বাস ফেলছে জোরে জোরে। ভোরের আলো ফুটে বেলা হয়েছে বেশ খানিকটা, তবু এদিকে এত শুনশান কেন বুঝতে পারা গেল না। জেলেপট্টির ভিতর থেকে পথ খুঁজে একটা রোদে এসেছিল, উঠছিল দুজনে। এত দূর আসার পর বোধগম্য হয়েছে সম্ভবত সেই ঘুরে ফিরে ভুল পথে এসেছে তারা। এদিকে শহরের কোনো ছিটেফোঁটা নেই, সম্ভবত আরও বাইরে চলে এসেছে শহরে। তবে পায়ের গতি বাড়িয়ে ফিরে আসতে চাইলেও সম্ভব হলো না সেটা। ব্রিজের দুপাশে রাস্তা দিয়ে একের পর এক গাড়ি এসে ভিড় করতে বুঝতে রইল না ইয়াসমিনের খপ্পরে আবার পড়তে যাচ্ছে তারা। দুজনে আপাতত ঠিক মিডল পয়েন্টে আছে নির্মান্তিক ব্রিজের। তিতির অসহায় হয়ে এদিক ওদিক কোনো সাধারণ মানুষের খোঁজে, সাহায্যের আশায়। তবে চোখে পড়ে না অদূরে নদীর অদূরে ভেসে চলা নৌকোগুলো ছাড়া কিছুই চোখে পড়ছে না তাদের। তমা আশ্বাস দিল আরেক দফা দ্রুত গলায় বলল, আমি তো আছি। ওদের হাতে ধরা পড়ার থেকে বাঁচতে আর কোনো পথ খোলা আছে? তিতির ঘাড় বাঁকিয়ে একটা বার তাকালো পেছনের দিকে। অসম্ভব ব্যাপার স্যাপার, সাঁতারও জানে না সে। এই মুহূর্তে লাফ দেওয়া মানে নির্ঘাত ডুবে মরা। তবে গাড়ির দরজা খুলে হুড়মুড়িয়ে কয়েকজনকে বের হয়ে আসতে দেখে রুহু কাঁপল মেয়েটার। তমার দিকে অসহায় চোখে তাকিয়ে কোনো মতে বলে উঠল, তীর অবধি যেতে পারবি তো আমাকে সহ? তমা আর উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না, কারণ সে সময় নেই। লোকটাকে চিনতে পেরেছে। গতকাল রাতে যখন তাদের নিয়ে যাওয়া হয়, এই লোক তিতিরের মাথায় বন্দুক ঠেকিয়ে নিয়ে গেছিল এদের হাত থেকে বাঁচাতে। নদীতে লাফ দেওয়ার বুদ্ধি তিতিরে দেওয়া। তবে ভরা বর্ষা সময় এখন, উত্তাল শীতলক্ষ, প্রচুর স্রোত। নিজে নিজে একা সাঁতার কাটতে পারাই দুষ্কর। তার উপর আরেকজনকে কাঁধে নিয়ে নদী পার হয় এক প্রকার অসম্ভব লাগছে। তিতির ব্যস্ত গেলে বলো, তুই পালিয়ে যা তমা, আমি এদিকে। তমা ধমকে উঠলো ততক্ষণ। গত রাতে তো তাহলে পালিয়ে যেতে পারতো, সুযোগ ছিল। যেমন করে তিতির নিশিকে লুকিয়ে ফেলেছিল, সে তখন মেয়েটার স্বাদ ছাড়েনি। আর এরকম সিংহের মুখে ফেলে সে পালিয়ে যাবে? তাই হয়? তুই পাগল। ইয়াসমিন যে হাতে পড়লে তোকে এবার আর বাঁচিয়ে রাখবে না বলে মনে করিস? সর্বনাশ ঘটাবে। যা বলেছিস সেটাই। আমি পারবো তিতির। তিতির ব্যতিব্যস্ত নজরে ডানে বাঁয়ে তাকালো। ব্রিজের সম্ভবত এখনো গাড়ি চলার জন্য উপযুক্ত নয়। দুদিকে নেমে পায়ে হেঁটে ওদিকটা আসতে হবে। রাস্তার ওদিকটা ইট বালু রড সবেদে পাহাড়। তিতির ছলছল চোখে তাকিয়ে রইল। হিংস্রতা জাগিয়ে দিয়েছে তারাই। আজকে হাতে পেলে সত্যি আর রক্ষা নেই। এদিকে তার জন্য তমাটাও নিজের জীবন ঝুঁকিতে চলছে। এখন এই দুশ্চরিত্র লোকের হাত থেকে বাঁচার আর কী উপায়? সম্মান বাঁচাতে ডুবে মরলেই না হয়। তিতির কখন অনুমতি পাবে সেই অপেক্ষা করলে আবার বন্দি হতে হবে। আর এবার নিশ্চয়ই ইয়াসমিন যে একই ভুল আর দ্বিতীয়বার করবে না। লোকগুলো বন্দুক তাক করে এদিকে ছুটে আসতে আসতে দুঃসাহসিক সেই কাজটা করে বসলো তমা। তিতিরের কোমর জড়িয়ে ঝাঁপিয়ে পড়ল সেই নির্মাণাধীন ব্রিজটার উপর থেকে। বন্দুকের গুলি ছুটল সঙ্গে সঙ্গে, শূন্যে ছোড়া হলো। লোকগুলো সম্ভবত ভয় দেখাতে চেয়েছিল মেয়ে দুটোকে, কিন্তু তারা কল্পনা করতে পারেনি এখান থেকে লাফ দিতে পারে মেয়ে দুটো। জর্দান ঝড়ের গতি ছুটে গেল ব্রিজের কিনারে। এই কয়েক মিনিটের ব্যবধানে ঘটে গেল ঘটনাটা। সে পৌঁছাতে পৌঁছাতে নিখোঁজ হয়ে গেল মেয়েটা। জর্দান ঘাড় বাঁকিয়ে নিজের লোকদের আদেশ ছুটে দ্রুত ব্রিজের নিচের দিকে যেতে। আপনাদের তো আর ভরসা করতে পারছি না মশাই। ডিলটা হলো আমাদের সাথে, অথচ ভাবসাব মনে হচ্ছে কাজ করছে ঈশান আসাদের জন্য। প্রবলেমটা কি আপনাদের? তাহমিদ হালকা হাসলো রুষার দিকে তাকিয়ে। মেয়েটা যথেষ্ট বিরক্ত, তার উপর বোঝাই যাচ্ছে সেটা। থানা থেকে সামান্য দূরে দাঁড়িয়ে দুজন, রুষা তার গাড়ির ভিতরে আর তাহমিদ বাইকের উপরে। প্রতিমধ্যে হুঠাৎ দেখা হওয়া বলতে যা বোঝায় তা নয়। পরিকল্পনায় দেখা করেছে দুজনে। একজন পুলিশের সাথে ক্রিমিনালের নিশ্চয় আয়োজন করে থানায় দেখা করতে যাবে না। তাহমিদের কণ্ঠস্বর বিনয় যেতে উপচে পড়ল। হাসি এসে মুখ করে বলল, তা কী করে হয় ম্যাডাম? ঈশান আশরাতের পর্দা ফাঁস করলেন আপনি, আর আমি আপনার সাথে থাকবো না? এটা হয়? রুষার চোখের সানগ্লাসটা কপালে ঠেলে দিল। অসহ্য রোদ উঠে কয়েকটা দিন যাবৎ তাকানো যাচ্ছে না বাইরের দিকে। তপ্ত গলা বলল,
মুখের কথায় চিড়ে ভেজে না তাহমিদ সাহেব। এদিকে আপনার পরিকল্পনার জাল ছিঁড়ে ঈশান বেরিয়ে গেছে, ওদিকে ইয়াসমিনের কাছ থেকে তিতির। দুই জামাইবাবু মিলে এখন বাসর জমাগ্গে। তাহলে দোষ একা আমার হয় কি করে? ঈশান ছিল আপনার বাড়িতে, আপনার কাজের মেয়ে তাকে সাহায্য করেছে বেরিয়ে যেতে। ওদিকে তিতির ছিল আপনার ভাইয়ের বাড়িতে, সেখানেও একই ঘটনা। আমি এর মধ্যে আসলাম কোথা থেকে? আপাত মস্তক সমস্ত পরিকল্পনা তো আপনাদের দুই ভাই বোনের ছিল, তাই নয় কি? রুষা বিরক্ত মুখে চোখে সানগ্লাসটা নামিয়ে দিল, গাড়ির কাজ তুলে দিল। মাঝ রাস্তা দাঁড়িয়ে এসব খেজুরে আলাপ আর ভালো লাগছে না তার। রুষার গাড়ির শব্দ গিয়ে তুলে প্রস্থান করলো। বাঁকা আসলো তাহমিদ। একজন মেয়ে হয়ে সাপ্লাই করে ভাইয়ের সাথে হাত মিলিয়ে নিজেও রীতিমতো এডিক্টেড। এসব কাহিনী ঘটানোর পর কি উদ্ধত এক বিবাহিত দম্পতিকে আলাদা করে নিজের করে নিতে মরিয়া হয়েছে দুই ভাই বোন। দুজনে রীতিমতো সাইকোপাথ লাগে তাহমিদের। ঈশানের লোকজন যতক্ষণ জেলেপাড়ার এদিকে এসে পৌঁছল, তখন তিল ধরনের জায়গা নেই আর। মাছের বাজারের মতো চঞ্চলে মানুষ ভর্তি এদিকটায়। কেউ কেউ দুটো মেয়ের সন্ধান দিতে পারল না মুহূর্তে। সুতরাং তিতিরদের কোনো ধরনের খবর না পেয়ে খালি হাতে ফিরতে হলো তাদেরকে। গাড়ি ছুটিয়ে ঈশান যখন পুরান ঢাকায় নিজের সেই ডেরাতে পৌঁছল, ঘড়ির কাঁটার সময় তখন বেলা 12:30। গোটাটা সকাল শীতলক্ষ তীর ঘেঁষে যতদূর পথ চলা যায় নিজের লোকজন নিয়ে খুঁজে চলছে সে। গোটা শহর তোলপাড় করে ফেলেছে এক প্রকার। কোথাও দেখা নেই মেয়ে দুটোর। ঈশান তপ্ত চোখে মুখে দুর্বল পায়ে ভেতরে ঢুকতে তার একজন লোক ছুটে এলো এদিকটায়। ঈশানকে দ্রুত ভেতরে আসতে ইশারা করলো। হল ঘরের মতো উঁচু একটা রুম, দৈর্ঘ্য বসতে মাঝারি, তবে উপরের দিকে বেশ খোলামেলা। টেবিলের পর তার ল্যাপটপটা চালু করে রাখা। সেখানে সরু চোখে তাকাতে চোখ পড়ল গম্ভীর মুখের একটা পুরুষ মানুষকে। দুর্বল শরীরটা নিয়ে আর একটু এগিয়ে তাকাতে আরেকজন জৌলুসপূর্ণ রমণীকে চোখে পড়ল। বাড়িটা ঈশানের চেনা। এই বাড়িতে বিগত 3 দিন স্বইচ্ছায় বন্দি ছিল সে। তবে আজকের বাড়ির অবস্থা অন্যরকম লাগছে। আজকে আর ফাঁকা নয় বাড়িটা, বরং বসার ঘরে বিশাল সোফার উপর পায়ের উপর পা তুলে বসা রুষা আর ইয়াসমিন দুজনে। এত কিছুর পরে আজকে প্রথম দুই ভাই বোনকে সাথে এক সময়ে দেখা গেল ঈশানের, হোক সেটা ভার্চুয়ালি ভাবে। তবু দুজনে ভাই বোন এটা জানার পর একদিনও একসাথে দেখেনি তাদেরকে। ঈশান বাঁ হাতের এদিকটা তখন পুরো ব্যান্ডেজ করা। ডাস্টি গ্রিন শার্টের উপর এক দিকটা ছোপ ছোপ রক্তে ভিজে আছে। ঈশান ধীরে সুস্থে নাক মুখ কুঁচকে ল্যাপটপের সামনে বসা মাত্র সেই ক্ষত নজরে এলো রুষার। কপটতা রেখে ব্যস্ত হলো ঈশানের দিকে। বাদ সাজলো ইয়াস, চোখের অগ্নিদৃষ্টিতে ইশারা করলো একদম কিছু না বলতে। ঈশানের শরীর তখন কাঁপন দিয়ে জ্বরছে। তিতিরকে খুঁজতে গিয়ে রীতিমতো খারাপ অবস্থা তার। পাখি বড্ড ওড়াউড়ি করছে, না খাঁচায় বন্দি থাকবে আর না তো খোলা আসমানে উঠতে পারবে। ননির পুতুল বানিয়েছিস একেবারে, বুক ছাড়া আর কোথাও নামানো যায় না। ইয়াসের কথা হেসে উঠল ঈশান। হাতের রিভলভারটা শক্ত করে চেপে রাখা। গর্জে উঠল সে। দুর্বল শরীরে এহেন ঝুঁকি এলো স্ক্রিনের দিকে। তিতির কোথায়? পানিতে ঝাঁপ দিয়েছে। বুড়ো কুঁচকে এলো ঈশান। পানিতে ঝাঁপ দিয়েছে মানে? সাঁতার জানে না মেয়েটা। তবে ইয়াসের কথাটাকে হেয়ালি হিসেবে ধরে নিল ঈশান। দাঁতে দাঁত পিষে বলল, কোনো কিছু ধার আমি ধারবো না। ইয়াস মির্জা, আমার তিতির কোথায়? অসহ্য রকমের হাসি দিল ইয়াস। তবে সেই হাসি নিষ্প্রভ, সেটা দেখলেই বুঝতে পারা যায়। ঈশানের আগে বিন্দুমাত্র পাত্তা দিল না সে। তুই আমার নাগাল পেতে আর কত অপেক্ষা করবি বলতো? তুই আমার নাগালে ছিলাম হয়তো কাল অবধি। সেই মুহূর্তে তোর বউ আর বোন আমার হাতে এসেছে। সেই মুহূর্তে তোর গিটের তাসটাও খোয়া গিয়েছে। স্বীকার কর সেটা। ঈশান মুখে স্বীকার না করলেও এটাই সত্য। আজকে তিতির আর তমা ইয়াস মির্জার কবলে না পড়লে তুরুপের শেষ তাসটা সেই ফেলতো। তার ওই অ্যাক্সিডেন্টটা সব এলোমেলো করে ফেলেছে। ওই মুহূর্তে তিতিরকে খুঁজে পাওয়ার থেকে জরুরি তার কাছে আর কিছু নেই। তিতির কোথায়? রুষা তখন অসহায় চোখে তাকিয়ে ঈশানের বুকটার দিকে। ঈশান যতবার আর জোর দিয়ে কথাটা বলছে, জায়গাটা ততবার ভিজে উঠছে। ঈশান বিতৃষ্ণা মাখা গলায় বলে উঠল, বোকা, তোর বাড়ির মেয়েরা সব কটা বোকার হতো। তোর এক বোনের সাথে প্রেম করছিলাম, তোর বউটাকে ভালোবাসলাম, দেখলাম সব কয়টাই বিউটি উইদাউট ব্রেন সবগুলো। নাহলে দেখ, আমার লোকদের হাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দেয়। আশ্চর্য!
বড় ভাইয়া। দোতলার করিডর থেকে দুর্বল একটি মেলি কণ্ঠে চকিত স্ক্রিনের উপরের দিকে তাকালো ঈশান। ইয়াজের ঠিক পেছনে সাইড থেকে শব্দ আসছে। ইয়াজ বাঁকা এসে মনিটর কাত করে ধরতে ঈশানের চোখ পড়ল বোনকে। তমা দাঁড়িয়েছে, তাকে দুপাশে চেপে ধরে আছে দুজন মহিলা। তমা। ইয়াজ উদাস ভঙ্গিতে তাকালো সেদিকে, ইশারা করলো ভিতরে নিয়ে যেতে। ওকে নিয়ে যেতে ইয়াজ গম গম করে বলল, এত অশান্তির মধ্যে ভালো আর বাসবো কী করে? তোর বউকে তো পাইনি, তবে যদি ডুবে না যদি না ডুবে মরে আমার হাত থেকে যাবে কোথায়? এটাকে যখন তীর থেকে পেয়েছি, তিতির পাখিকেও পাবো খুব জলদি। ঈশান বুঝতে বাকি রইল না, মেয়ে দুটো সত্যিই ঝাঁপ দিয়েছিল পানিতে। তো আমাকে তীর থেকে পাওয়া গেছে, তার মানে মেয়েটা সাঁতার তীর অব্দি আসতে পেরেছে। কিন্তু তিতির জ্বরে পড়ে যাওয়া শরীরটায় কেমন বল হারালো যেন। পিঠটা চোয়ালে ঠেকে শ্বাস ফেললো হা করে। বলিষ্ঠ শরীরটা কাঁপছে, বুকেটা ওঠানামা করছে। তিতির সাঁতার জানে না, পানিতে বড্ড ভয় পায় ছোট থেকে। পানিতে নামলে সাথে কেউ একজন আষ্টে পৃষ্ঠে ধরে রাখে ওকে। বাড়ির সুইমিং পুলে নামতে কাঁপাকুপি করে মেয়েটা, আর এর মধ্যে উত্থাল নদীতে লাফিয়েছে। চোখ জ্বলছে তার, ঘোলা দেখছে চোখের সামনে। নিজের অতি কনফিডেন্স আর তিতিরের এই বোকামির জন্য আজকে সম্ভবত এই অবস্থায় এসে থামতে হলো তার। নাহলে আজকে বোধহয় ইয়াস মির্জার খেল খতম, বাড়ি ফিরতে পারত। সব হাতের বাইরে চলে গেছে। তিতিরকে না পেলে এ দুনিয়া আর কোনো যুক্তি, কোনো লাভ ক্ষতির হিসাব করতে পারবে না ঈশান। সব জলে যাক। ঈশান মনিটরের উপরে স্থির চোখে তাকিয়ে থাকা ইয়াজের দিকে দেখে বলল, আমার কেন জানি মনে হচ্ছে তিতির তোর কাছে। তাই যদি হতো, তোর কি মনে হয় আমি এখন দেশে থাকতাম? তোর এই বোনকে একটু টেস্ট করে তোর বউকে নিয়ে হানিমুনে রওনা দিতাম। জাস্ট শাট ইউর ডার্টি মাউথ। তিতির বা তোমাকে নিয়ে একটা বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তোর বোন যতক্ষণ আমার কবজায়, এই রিস্ক তুই নিবি না আমি জানি। আপাতত তিতিরকে খুঁজি, তুইও খোঁজ, দেখ কে আগে পায়। তবে তোদের ডিভোর্স লেটারে সই স্বাক্ষর হয়ে গেছে। তোর গোলাগুলির সিনগুলো তোর বউকে একদম এইচডি ভার্সনে দেখেছি। ও একদম অ্যাকশন সিনেমার মতো এনজয় করছে। তবে হিরোকে এক নিমেষে ভিলেন লেগেছে ওর। বড্ড নারাজ তোর উপর। কথাগুলো কপট আক্ষেপে সুরে মুখে চুকচুক করে শব্দগুলো ইয়াস মানে আমার ভাইকে কত যত্ন করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়েছিল ভুলে গেছিস? এক প্রকার রক্তশূন্য হয়ে এলো ঈশানের মুখটা। গলা খড়খড়ে, শুকিয়ে আসা ঠোঁটটা জিভে ভিজিয়ে নিল। চোখ বন্ধ না করে সেই রাতের দৃশ্য চোখের সামনে চলচ্চিত্রের মতো ভেসে উঠল। রুহু কাঁপল তার। তিতির এই ভিডিও দেখেছে, এই নৃশংসতা কীভাবে নিয়েছে। ঈশানের ওই অন্ধকারের দিক সম্পর্কে তো কিছুই জানে না মেয়েটা। হয়তো ইহজীবনে কল্পনা করতে পারবে না সেটা নিজের সামনে দেখেছে। ঈশান কিছু বলার আগে গর্জে উঠল ইয়াস, একই কাজ তোর সাথে আমি করতে পারতাম, তোকে মারতে পারতাম। কেন মারিনি জানিস? তুই যেভাবে আমার ভাইকে কেড়ে নিয়েছিলি, আমি একইভাবে প্রতিশোধ নিতে চেয়েছি। তোর সবচেয়ে প্রিয় মানুষকে কাড়বো। তোর বোনের সাথে প্রেম, আমার বোনকে তোর সাথে প্রেম করতে দাও। সবাই তোর ঘরের খবর নিত, কিন্তু শুরু থেকে আমার সব কেড়ে নিয়েছিস তুই। তিতিরকে আমি যখন ভালোবাসলাম, তুই ওর চেহারা মনে রাখিস না, অথচ আচমকা বিয়ে করে নিলে। এই আশ্চর্য, আমার পিঠে ছুরি মারতে তুই ওস্তাদ। ব্যঙ্গাত্মক হাসলো ঈশান, আঙ্গুল কপালে চেপে বলল, তুইও তিতিরকে পাওয়ার যোগ্য? তুই কি ওই যোগ্য? আমার দু হাতে মানুষের রক্ত মাখা, তোর নয়। তুই আমি সমান, তারপরে তুই ওকে পেলি তো ঠিকই, দিনের পর দিন ভালোবাসিস না, এই নাটকটাও করে এলি। আজ আচানক শুনলাম বিছানায় নেওয়া শেষ। কুত্তার বাচ্চা, বিছানায় নিয়েছে মানে কি? ও আমার বিয়ে করা বউ। এই ধরনের ভাষা ব্যবহার করার আগে দুবার ভাববি। বউ? জোর করে পরিবার বিয়ে দিল, দিনের পর দিন ভালোবাসিস না বলে পাড়ি দিলি, আচমকা বাসর সারলে বউ হয়ে যায়? ঈশানের মুখ তেতো হয়ে গেল, মুখে একটা স্তব্ধতা নেমল। বাসর করায় ও আমার বউ হয়নি, বউ হয়েছে পাগলের মতো ভালোবেসেছি তাই বাসর করছি। আর আমার বউ, আমি ওর সাথে কী করব তার কৈফিয়ত বা ব্যাখ্যা তোর কাছ থেকে শুনবো? না শুনলে নেই, তিতিরকে আমার সবভাবে চলবে। তোর ছোঁয়া আমি খুব যত্ন করে মুছে দেবো, কিন্তু তুই আমার ছোঁয়া তোর বউয়ের শরীরে লাগার পর তুই ওকে আবার মন থেকে কাছে টানতে পারবি? ঈশান বাঁকা হাসলো, দুহাত হাঁটুতে ভর করে ঝুঁকে গলায় বলল,
আমার বউকে আমি চিনি। ঈশান আশ্বাদের বউ। এতটুকু হেফাজতও ঠিক করতে পারবে। নিজের মানা না মানা পরের কথা। ওই নোংরা বিষয়টা আমি বা তিতির দুজনে কেউ ঘাঁটতে দেব না, ছুঁয়ে দেব না। দেখ, তোর হাত আর জোর আর দেখানোর অঙ্গটা জায়গা মতো থাকে কিনা। আমি পৌঁছাতে দেরি করতে পারি, কিন্তু তিতির তোর ওটা কাটতে দেরি করবে না। বিশ্বাস কর, আমার বউ তো রায়বাঘিনী একটা। একদম তিতিলিঙ্গে পাবলিক বানিয়ে দিবে, ট্রাস্ট মি। ইয়াজের মুখটা অপমানে থতমত হয়ে গেল। মনে পড়লো গত রাতে তিতিরও ঠিক একই ধরনের কথা বলছে। স্বামী স্ত্রীর কথার ধরন অসহ্য ঠেকালো ইয়াজের। ভিডিও কল কেটে দিল তৎক্ষণাৎ। ল্যাপটপটা শব্দ করে বন্ধ করে ফেলল ঈশান। যতই বাঁকা কথায় অতিষ্ঠ হয়ে করে দিক, ভয়ে হৃদয়টা কুঁকড়ে আসছে তার। ইয়াজের কাছে সত্যি যদি শুধু তমা থেকে, তাহলে তমা কতটা রিস্কে আছে বলার অবকাশ রাখে না। তিতির দীর্ঘশ্বাস ফেলল ঈশান। এই কারণে মেয়েগুলোকে সতর্ক করে এসেছিল, যাই হয়ে যাক না কেন বাড়ির বাইরে বের না হতে। কে শোনে কার কথা? অবশ্য তিতিরকে দোষ দিতে পায় না সে মোটেও। ওরকম একটা অবস্থায় টানা কয়েকদিন ধরে চলতে থাকা মানসিক টানাপোড়েনের মধ্যে এত ভাবের সময় কোথায় ছিল? তাছাড়া এমন তো নয় যে মেয়েটা একা বেড়েছে, পরিবারের বড়দের নিয়ে বেড়েছিল। ভাগ্য ছিল এই দুর্দশা। ঈশানের মাথায় দপ করেও ওঠে, তিতির তো সাঁতার জানে না, তোমাকে তীরে পাওয়া গেলে তিতির কোথায়? বিশাল একটা হলরুমের মতো ঘরটা। নিয়াজ অমিত বসা ঈশানের মুখোমুখি। ছেলেটাকে উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে। ঈশান তখন থেকে চুপ করেছে। রক্তিম চোখ জোড়া দেখেই বোঝা যাচ্ছে শরীরের উপর দিয়ে কি যাচ্ছে তার। সাজিদ ফোর্স থেকে শুরু করে ঈশানের লোকজন সবাই হন্যে হয়ে খুঁজে চলছে তিতিরকে। এখনো অবধি পাওয়া যায়নি মেয়েটা। তবে তোমার ভাষ্যমতে সে নিজেও জ্ঞান হারানোর আগ পর্যন্ত তিতিরকে আগলে রেখেছিল। নিয়াজ গমগমে কণ্ঠে ঈশানকে উদ্দেশ্য করল, তিতিরকে না হয় খুঁজছে ওরা, তমাকে ওখান থেকে বের করে নিয়ে আসার উপায় নেই? নিয়াজের প্রশ্ন তৎক্ষণাৎ কোনো উত্তর দিল না ছেলেটা। মাথার সিল্কি চুলগুলো ধুলোমাখা লাগছে, উৎসুক হয়ে আসছে। দুজনের চোখের নিচে কালচে আভা এসে ভিড় জমেছে। ঈশান দুহাত আলগা করে গা এলিয়ে দেয় রকিং চেয়ারে। নিজের শরীরটাকে আর এক ফোঁটা ভরসা নেই। যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণ হারাবে, জ্ঞান হারিয়ে পড়বে। তবে ওদিকে ইয়াজের লোকদের থেকে শোনা তোমার ভাষ্য একটু হলে শান্ত হয়েছে মন। তীর অবধি থাকে যখন তমা আসতে পেরেছে, তিতিরও নিশ্চয় সাথে থাকবে। নিয়াজ হতাশ চোখে তাকায় বন্ধুর দিকে। গোটা একটা দিনও এক ফোঁটা পানি অবধি মুখে তুলেনি ছেলেটা। সারাদিন ছুটে ফিরছে পথে পথে। হাতের ক্ষতটা কি দারুণ যন্ত্রণা করছে। তার ফ্যাকাশে মুখ দেখলে বলে দেওয়া যায়। তবে সেটা চিকিৎসা করতে নারাজ সে। এই রোদ মাথায় অসহ্য গরমে হন্যে হয়ে কোথায় না কোথায় ছুটছে। দোষ তাদেরও কম নেই। ঈশান বারংবার সতর্ক করছিল, কারা নজর রাখত ওর বাড়ির উপর। নজর ছিল প্রতিনিয়ত। তাই এই সময় তিতিরকে ফোন কল না ধরতে পারার কারণে এত বড় ঝামেলা ঘটে গেল। তবে সেসব বলে এখন লাভ কি? একই সময় সবাই ফোনের কাছে ছিল না, এটা তো ঈশান রাগ হওয়া স্বাভাবিক নয় কি? গোটা একটা দিন কেটে গেছে, রাত গভীর হচ্ছে ক্রমাগত। তিতিরকে নদী থেকে পাওয়া যায়নি। কথা শোনা মাত্র বজ্রপাত হলো ঈশানের মাথায়। গোটা একটা দিন কেটেছে এই তাণ্ডব ভয়ে। ঈশানের শরীর মন দুটোই ক্ষত দিতে বলেছে এ যাত্রায়। তীব্র জ্বর, হাতের ব্যথার সঙ্গে তিতিরকে না পাওয়ার যন্ত্রণা মিলেমিশে বিষ লাগছে ঈশানে। আর তখনই আচমকা নাহিম হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো। ছুটে এসেছে সম্ভবত। হাঁপানি রোগীর মতো হাঁপাচ্ছে, শ্বাস ফেলছে হা করে। তাকে দেখা মাত্র ঈশান তড়িৎ উঠে দাঁড়ালো, লম্বা কদম ফেলে এগিয়ে গেল বন্ধুর দিকে। উদ্ভ্রান্তের মতো দৃষ্টিতে তিতিরকে নিয়ে প্রশ্নের ভর। নাইম ঠোঁট কামড়ে ধাতস্থ করলো নিজেকে। সিক্ত চোখে ভাঙা গলায় কাট কাট ভাবে বলল, রাত 8:30টায় নদী থেকে একটা মেয়ের বডি পাওয়া গেছে। মেয়েটা মারা গেছে সকালের দিকে। থানা থেকে পুলিশ ফোন করেছিল, তারা শনাক্ত করতে যেতে বলছে। মেয়েটাতে নাইমকে ওভাবে আসতে দেখে এক বুক আশা নিয়ে তাকিয়েছিল তার দিকে। সে নিজেও খানিক আগে ফিরেছে মেয়েটাকে খোঁজাখুঁজি করার পরে। এখন ল্যাপটপের সামনে বসে ক্রমাগত সেই একই কাজ করেছিল। নাইমের কথা শেষ না, তার আগে ঈশানের মতো পুরুষ টল পড়ল। এই কথাটা শোনা মাত্র পায়ের তাল সামলাতে না পারে সেটা ভারী শরীরটা হুড়মুড়িয়ে পিছিয়ে কাচের টেবিলখানা আছড়ে পড়ল। চুরমার হয়ে গেল সব। সেটা রক্তিম চোখ জোড়া গড়িয়ে ঝরঝর করে ঝরে গেল মুক্ত কর্নার মতো জল। রক্তিম চোখের পানি এই মুহূর্তে রক্তদানের লাগলো নাইমের কাছে। সন্ধ্যার পর থেকে এক প্রকার ভালো মন্দ
মেশানো বিশ্বে একটা অনুভূতি নিয়ে তিতিরকে খুঁজে যাচ্ছিল সে। নদীতে গোটা জাল ফেলে খোঁজ লাগিয়েছে অমিত। ঈশানের শরীরের নিচে ভেঙে গুড়িয়ে যাওয়া এক গাদা কাছের টুকরো পরোয়া করল না ছেলেটা। নাইমের কথার বোধগম্য হয়নি এমন একটা দৃষ্টি নিয়ে আজ অমিত ততক্ষণে হুড়মুড়িয়ে এগিয়ে এসেছে ঈশানকে সরিয়ে দিতে। ঈশান ওদের স্পর্শ অবধি করল না। নাইমের দিকে তাকিয়ে অবুঝের মতো শুধিয়ে বলল, কি করতে হবে আমাকে? কি বললি বুঝলাম না। নাইম ঠোঁট টিপে সংবরণ করে নিজেকে। আধ ঘন্টা একে ঈশানকে বুঝিয়ে এখানে রেখে সে গিয়েছিল আরেকটু খুঁজে। সাজিদ এর মধ্যে রওনা দিয়েছে। ভাঙা গলা বলল, তোকে থানায় যেতে হবে একবার বডিটা শনাক্ত করে। কেন? আমি কেন যাব? ঈশানের কণ্ঠস্বর অন্যরকম শোনালো হঠাৎ। মুখটা কঠিন হয়ে গেল। ভাঙা কাচের উপর নির্বিকার মুখে উঠে দাঁড়ালো। আঁতকে উঠল অমিত। পিঠের দিকটা ছিঁড়ে খুঁড়ে যাচ্ছে গুলি লাগার মতো। আর আবার আপাতত আগাই পেয়েছে। মরার উপর খাড়ার ঘা হিসেবে আবার এতগুলো ক্ষত। ঈশান পিঠ টান টান করে দাঁড়ালো। শার্ট বেট করে লৌহকণা গড়িয়ে পড়ল। সেদিকে নজর দিল না। আর না তো চোখে মুখে ভাবে কোনো যন্ত্রণা দেখা গেল। নাহিম দু হাত বাড়িয়ে বন্ধুর বাহু চেপে ধরলে ধীর গেল বলে, শান্ত হ। শোন, আমি বলি কি? নাইমকে সজোরে ধাক্কা মারল ছেলেটা। তাল সামলাতে না পারে কয়েক কদম পিছিয়ে গেল। দরজা অসহায় ঠেকালো বড্ড। প্রায় তক্ষুনি আরেক দফা বাজল নাইমের ফোন। রিসিভ করতে ওপাশ থেকে শুনতে পাওয়া গেল গম্ভীর কণ্ঠস্বর। ঈশান আশার দেওয়ানকে নিয়ে আসছেন নাকি ওনার পরিবারের সাথে যোগাযোগ করবো আমরা, বুঝতে পারছেন? সকাল থেকে পানিতে ছিল, এক প্রকার ফুলে উঠছে লাশটা। বেশিক্ষণ এভাবে রাখা সম্ভব নয়। ফোনের উচ্চ আওয়াজে ঈশান শুনল সবটা। হুঙ্কার দিয়ে কেড়ে নিল ফোনটা। সজোরে ছুড়ে দিল দেওয়ালকে লক্ষ্য করে। টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটে গেল ফোনটা। থামানো গেল না তাকে আর। গোটা ঘর তছনছ করে চোখের পলকে ছেলেটার উন্মাদনে তাণ্ডব হয়ে গেল। ভেঙে চুরে একসার হয়ে গেল সবকিছু। অসহায় ঘর জুড়ে। ছেলেটার বাঁ পাশটা একদম ভেজা। নিয়াজ ব্যস্ত হয়তো বন্দুকে জাপটে ধরে ভর্তি গাছের উপর হাঁটু ভেঙে বসে পড়ল ছেলেটা। দু হাত মুখ ঢেলে আত্মনাদ উন্মাদের মতো আত্মনাদ করল। যার জন্য গোটা দুনিয়ার সাথে লড়লাম, যার ভালোবাসার জন্য নিজের অস্তিত্ব মিথ্যে করে ফেললাম, খোদা তাকেই আমার কাছ থেকে কেড়ে নিল। ওকে বলেছিলাম আমি মরে যাব ওকে ছাড়া। ও কি সেটা বিশ্বাস করেনি? ওর প্রমাণ লাগবে? আমি প্রমাণ দেবো। কি করলে ও ফিরবে? ঈশানকে এমন সিচুয়েশন আগে কেউ দেখেনি বোধহয়। আত্মনাদের সাথে ওই চোখের পানিগুলো অবিশ্বাস্য ব্যাপার নয় কি? নাইম নিয়ে দুজনে শক্ত হাতে টেনে দাঁড় করে ছেলেটাকে। ভারী শরীরটা ভার সে নিজেই ধরে রাখতে পারছেন, অন্যরা আর কীভাবে রাখবে? ঈশান ব্যাকুল হয়েছে বড্ড। অনাকাঙ্ক্ষিত ভয়গুলো আগেই তো জমা হয়ে রয়েছিল বুকের মধ্যে। তবু সেসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে গোটা একটা দিন খুঁজছে মেয়েকে। কিন্তু এখন বাঁধ ভেঙেছে। ঈশান আরেক দফা আত্মনাদ করে উঠল ভাঙা ভাঙা গলে বলল, ঠিক আছে, ও ফিরতে না পেলেও আমি তো ওর কাছে যেতে পারি। বাঁধন ঝটকা দিয়ে আলগা করে ফেলল। ঝড়ের গতিতে বের হয়ে গেল ঘর থেকে। ঢাকা শহরে ব্যস্ত রাস্তায় জ্যাম। হাসপাতালের মর্গে আসতে সময় লাগলো পাক্কা ১.৫ ঘন্টা। রাত হয়েছে। সেটা এত গিজগিজ মানুষকে দেখে বোঝার উপায় নেই। ঈদের ছুটি শুরু হয়েছে। শপিং এত ডুবে আছে মানুষজন। ঈশান এক প্রকার ঘোরের মধ্যে আছে। এই অসুস্থ ক্ষতবিক্ষত শরীর নিয়ে রীতিমতো হাওয়ার বেগে পা ফেলছে। তারও অস্থির কদমের সাথে তাল মেলাতে পারছে না বাকিরা। গাড়ির মধ্যে খুব জবরদস্তি করিয়ে ছেলেটা শরীরে শার্ট পাল্টে দিয়েছে নিয়ে। তবে সে হাড়ে হাড়ে এই হাত পা নড়ছে, ছটফট করছে, কদম ফেলছে আর রক্ত স্নান করে উঠল। দেওয়ানবাড়ি এখনও কাউকে জানানো হয়নি কিছু। রিসেপশনে এসে খোঁজ নিতে দুজন পুলিশ কনস্টেবল এগিয়ে গেল ওপাশ থেকে। এরা মূলত লাশের পাহারা ছিল এতক্ষণ যাবৎ। নাইম এগিয়ে গিয়ে কথা বলতে ইশারা করলো মর্গের দিকে। হাসপাতালে একদম শেষের মাথায়, যেখানে সাধারণ মানুষ যাতায়াত নেই বলে চলে, সেখানে মর্গটা শুনশান। এদিকটা হাসপাতালের ভিতরে সেই ফিনালে ঘ্রাণটা এদিকটা নেই। আর তার বদলে ভ্যাপসা গন্ধ, কেমন দেওয়ালে চুইংগাম খসে পড়া। ওদিকটায় কোনো হলদেটে আলো টিম টিম করে জ্বলছে। লোহার ভারী কোলা পসিবল গেটের ওপাশে একটা প্রাচীন কাঠের দরজা, যার উপরে মর্গে না রেখাটা চটে গেছে। দরজার বাইরে দুটো বাসে কাঠের বেঞ্চিতে কয়েকজন মানুষ পাথরের মতো বসেছে। ঈশান খেয়াল করলো দম বন্ধ লাগছে তার, শ্বাস টানতে পারছে না। নিজেও এক দফা পাথর হয়ে দাঁড়িয়ে রইল, যার উপরে মর্গ লেখাটা রং চটে গেছে।
দরজার বাইরে দুটো কাঠের বেঞ্চিতে কয়েকজন মানুষ পাথরের মতো বসে আছে। ঈশান খেয়াল করলো দম বন্ধ লাগছে, শ্বাস টানতে পারছে না। নিচে আর এক দফা পাথর হয়ে দাঁড়িয়ে রইল উপরে সেই রংচটা মর্গ লেখাটার দিকে তাকিয়ে। কোথায় এসেছে, কাকে খুঁজতে এসেছে? তিতিরকে? মর্গের দরজাটা খুলতে হিমশীতল বাতাস গায়ে এসে লাগলো ছেলেদের। ভেতরের তাপমাত্রা বাইরের চেয়ে অনেক কম। হিসেব মতো বাইরে এই অসহ্য গরম কাটিয়ে ঠান্ডা বাতাস গায়ে লাগা মাত্র একটু আরাম লাগার কথা, কিন্তু সেটা হলো না। উল্টে মনে হলো ভিতরে শীতল বাতাস যেন সাপের ফনার মতো তুলে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল ঈশানকে। ঘরের মাঝখানে ছাই রঙের স্টিলের টেবিলের পাতা, যার উপরে সদ্য ধুয়ে ফেলা পানির ফোঁটাগুলো চিকচিক করছে। দেওয়াল ঘেঁষে দাঁড়িয়েছে বড় বড় স্টিলের ক্যাবিনেট। সেখানে সারি সারি নামহীন পরিচয়হীন দেহ হিমায়িত করে রাখা। বাতাসে এক অদ্ভুত রাসায়নিক ফরমালিন করা গন্ধ, যা সরাসরি মাথায় গিয়ে আঘাত করে। এখানে পৃথিবীর সব কোলাহল এসে থমকে গেছে। দেওয়ালে কলটার টিকটিক শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। আলো বলতে সিলিং থেকে ঝুলে থাকা ওই জোরালো সাদা হ্যাজেল বাতি। ডোম ছেলেটি ওদের ভিতরে ঢুকতে ইশারা করলো। ঈশান দু কদম এগিয়ে গেল তালে তালে। মাথা চক্কর দিয়ে উঠল। হিমায়িত বাক্সগুলো ছাড়া গোটা ঘর জুড়ে সারি সারি সাদা কাপড়ে ঢাকা মানবদেহ। মাথা চক্কর কেটে উঠল ঈশানের। সরু হলো চোখের পাতা। কেউ কিছু বুঝে ওঠার আগে হুড়মুড়িয়ে বেরিয়ে এলো শীতল কামরা। ঈশান, কোথায় যাচ্ছিস ভাই? ভিতরে। নিয়াজের কথায় ডানে বাঁয়ে সজোরে মাথা নাড়ল ঈশান। উত্তেজিত স্বরে বলল, এখানে আমাদের কি কাজ? আমরা তো এসেছি তিতিরকে খুঁজতে। নিয়াজ ঠোঁট কামড়ে ধাতস্থ করলো নিজেকে। ছলছল করে ওঠা চোখে একটা পিট পিট করে বন্ধুর দিকে এগিয়ে বাহু চেপে এইদিকে এগিয়ে আসলো। তিতিরকে খুঁজতে এসেছি তো। ঈশান বিরক্ত মুখে তাকালো আবার ঘরটার দিকে, তারপর ওই মর্গের লেখা সাইনবোর্ডটার দিকে। বিরক্ত গেলে বলল, তিতির এখানে থাকবে? পাগল হয়েছিস তোরা? খুঁজতে খুঁজতে বিরক্ত হয়ে গেলে থাকুক। আমি গোটা দিন যেভাবে খুঁজছি এখনও খুঁজবো। আমার সে ক্ষমতা আছে, তোদের লাগবে না আমার। ঈশান, পুলিশ একটা মেয়ের বডি শনাক্ত করছে আজকে পানি থেকে, ওই নদী থেকে যেখানে তিতির লাফ দিয়েছিল। আমরা সেটাই শনাক্ত করছি। সজোরে আঘাত পড়ল নাহিমের চোয়াল বরাবর। ঈশান শক্ত হাতের আঘাতে বেঁকে গেল ছেলেটা। আমার তিতিরকে আমি এই মৃত মানুষের বহরের মাঝে খুঁজবো? পাগল তোরা? আমাকে পাগল বানাচ্ছিস? ছেলেটা দীর্ঘ সময় অবুঝ বাক্যলাভে সাক্ষী হয়ে রইল। কতক্ষণ সময় পেরোলো সেভাবে খেয়াল করল না কেউ। তবে এক পর্যায়ে স্তব্ধ হয়ে ঘরের মধ্যে যখন পা রাখল মর্গের কামরায়, তখন পাশে সাজিত ঈশান বাঘারা ততক্ষণে ডোম দেখিয়ে দেওয়া একটা সাদা কাফনে মোড়ানো দেহের পাশে গিয়ে থামল ঈশান। ডোম হাত বাড়িয়ে কাপড়টা সরাতে গেলে থামিয়ে দিল ঈশান। সাজিদ ইশারায় সরে গেল ছেলেটা। গোটা ঘরময় নিস্তব্ধ, ভয়ঙ্কর নিস্তব্ধ যাকে বলে, গা ছমছম করে পরিবেশ যাকে বলে। হা করে শ্বাস ফেলে ঈশান এসেজের উপরে রাখা কাফনে মোড়ানো নারী ঠোঁটে আপাদমস্তক পরখ করলো একবার। ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটল ওর। সাদা কালো দুটো রং ঈশানের বড্ড পছন্দের। তিতির তাই মাঝে মাঝে তাকে পাগল করতে শাড়ি পরলে সাদা কালো এই দুটো রং বেশি পরত। পোশাকের ক্ষেত্রেও তাই। তিতিরকে সাদায় দেখলে উথাল পাতাল শুরু হয়ে যেত তার বুক। আজও তাই হচ্ছে, উথাল পাতাল হচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হাত জোড়া ঠকঠক করে কাঁপছে। বিড়বিড় করলো, আমার সাদা পছন্দ বলে আচমকা সাদা মুড়িয়ে ঘুমের পায়তারা জুটলি? এটা কেমন কথা তিতির? আমার উপর কি বড্ড বেশি অভিমান আছে? তোর জন্য এত লুকোচুরি, তা কি জানিস? তোকে মানসিক চাপ দেওয়া যাবে না বলে এত নিশ্চুপ আমি। তা নয়তো কবেই বলে বসতাম তোকে। বুকে আগলে সবটা বলার পরিকল্পনা দিয়েছিলাম। সেদিন সব এলোমেলো হয়ে গেল। কেন বের হলো বাড়ি থেকে? আমার মৃত্যু কবুল। তুই কেন দূরে গেলি? ঈশান মনে পড়ল তিতিরের বলা কথাটা, আপনার আমার বিচ্ছেদ একমাত্র পথ যদি মৃত্যু হয়, তবে সেই পথ আমি বাঁচব। ঈশান অসহায় হাসলো আবার। ওটা তো রাগ করে বলেছিলি তাই না? তাহলে আজকের এই মুহূর্তের কোনো দুঃস্বপ্ন হচ্ছে না তো বল তো? আমি তো এই কাফনে মোড়া তোকে দেখতে পারবো না মাই লাভ। নিয়াজ, নাইম সহ উপস্থিত সবাই উচ্ছ্বসিত চোখে তাকালো। ঈশান বিড়বিড় করে বলা কথাগুলো কর্ণগোচর হতো তাদের। সাজিদ বন্ধুর কাছে হাত রাখতে ঈশান নিজের হাতটা বুকের বাঁ পাশে ছোঁয়ালো। যে দু হাতে
তোর বউয়ের উপর থেকে লাল বেনারসি দোপাট্টা তুলছিলাম বিয়ের রাতে। আমার বউ হওয়ার পর এই লাল কাপড়টুকু সরিয়ে তোর লাজরাঙা মুখটা আমার তৃষ্ণার্ত দৃষ্টি বুলিয়েছিল। আজকে ওই মুখের উপর থেকে এই সাদা কাপড় সরানোর শক্তি আমার কিভাবে হবে বল? ওই লাজরাঙা মুখের বদলে ফ্যাকাশে রক্তশূন্য প্রাণীর মুখটা। আমি মরে যাচ্ছি তো দিদির, কষ্ট হচ্ছে আমার। তোর ঈশান ভাইয়া আজকে মরণ যন্ত্রণা অনুভব হচ্ছে। ঈশান সময় নিল আরও খানিকটা। ঝরঝর করে ঝরে যাচ্ছে চোখের পানি। বলহীন হাতখানা কাফনের কাপড় ছোঁয়াতে কেমন একটা ঝাঁকি দিয়ে উঠল শরীর। শক্ত করে চেপে ধরে বাইরে রইল কাপড়ের কিছু অংশ। দাঁত নিষ্ঠুরভাবে ঠোঁট কামড়ে একটা সরিয়ে ফেলে হৃৎপিণ্ড বিট করা বন্ধ করে দিল ছেলেটা। ছিটকে সরে দিল স্ট্রেচারের কাছ থেকে। অমিতের বুকের সাথে সহজে ধাক্কা লেগে ধপ করে বসে পড়ল মেঝেতে। দু হাতে মাথা চুল খামচে ধরল ছেলেটা। মেঝেতে দুহাত থেকে আর্তনাদ করে উঠল খোদার কাছে, আল্লাহ, এই দিন আমার জীবনে আর কখনো দেবে না তুমি, কখনো না। দরকার হলে আমার আয়ুর বদলে বাঁচিয়ে রাখবে আমার স্ত্রীকে। তবু এই কাফন মোড়া লাশ আমি আর সহ্য করতে পারবো না। আমি ওই নারীর ক্ষেত্রে বড্ড দুর্বল, তুমি সেটা জানো। পুলিশ কনস্টেবল এগিয়ে এসে সাজিদ থেকে হাতে এক গাদা কাগজ। সাজিদ দীর্ঘশ্বাস ফেলল। হাতের উল্টো পিঠে ভেজা চোখ জোড়া মুছে নিচে গেল বলে, ইনি রেহেনুমা আরশাদ তিতির নয়, আমরা চিনি না এনাকে। ঈশান নিয়ে বাইরে আসতে মর্গের রেলিং আঁকড়ে দাঁড়ালো ছেলেটা। গোটা আকাশ চকচক, তারার মেলা বসছে একদম। বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এসলো। আকাশের দিকে তাকিয়ে খোদাকে স্মরণ করে ছেলেটা। ওই নারীটিকে জীবিত আমরা জীবনে ফিরিয়ে না দিলেও আমি খুশি মনে আপনার কাছে যেন প্রস্তুত। খোদা, ওকে জীবিত রাখুন, সুস্থ রাখুন, আমার আয়ু ওকে দিয়ে দিন। আর যদি একান্ত সময় ফুরিয়ে থাকে আপনার হিসেবে, তবে আমাকে সন্ধান দিন ওর। ওকে বুকে আগলে নিয়ে চাই শেষ মুহূর্ত। একসময় শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। রহম করুন খোদা, মেয়েটাকে সহি সালামত আমার বুকে ফিরিয়ে দিন। সাজের মায়া, পর্ব ৪৯। গল্প যেহেতু শুরু করছি, কন্টিনিউ দেব। আর সাজের মায়ের শেষের পথে।